সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। অনলাইনে কেনাকাটার একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ই-কমার্স। বিশেষ করে করোনার সময়ে অনলাইনে ঘরে বসে কেনাকাটা অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু অনেক অভিযোগ আসছে যে পণ্য অর্ডার করার পরও সময় মতো প্রতিষ্ঠানগুলো ডেলিভারি দিতে ব্যর্থ হচ্ছে, অথবা যে পণ্যটি অর্ডার করা হয়েছিল সেই পণ্যটি না দিয়ে নিম্নমান সম্পন্ন একটি পণ্য ডেলিভারি দেওয়া হয়েছে। যদি আপনি অনলাইনে কেনাকাটায় প্রতারিত হয়ে থাকেন, আজকের অনুষ্ঠানটি আপনার জন্য। আজকে আমরা ই-কমার্স মাধ্যমে প্রতারণার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, যিনি নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটির জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। যেটি বলছিলাম যে লকডাউনে ই-কমার্স মাধ্যম কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সেই সাথে অনেক অভিযোগও আসছে যে পণ্য অর্ডার করার পরেও প্রতিষ্ঠানগুলো ডেলিভারি দিতে পারছে না। এখন বর্তমানে দেশে অনেক ই-কমার্স প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো নিবন্ধনের জন্য সরকারি কি কি প্রতিষ্ঠান রয়েছে? আজকের এই যে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আমি মনে করি একটা সময় উপযোগী আলোচনা আয়োজন করার জন্য আমি এটিএন বাংলাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আমার মনে হয় যে এই দেশের অনেক ভোক্তা যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা অনলাইনে কেনাকাটা করতে চান, এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কাছে অনেক মেসেজ যাবে এবং তারা উপকৃত হবে। সরকারি প্রতিষ্ঠান বলতে যে এখানে বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের মিনিস্ট্রি অফ যে কমার্স আছে, সেই কমার্স থেকেই আসলে এগুলি করা হয়, নিবন্ধিত করা হয়। মিনিস্ট্রি অফ কমার্সের মাধ্যমেই আপনার এই নির্দেশিকা বা ডিজিটাল যে কমার্স পরিচালনার যে নির্দেশিকা, সেটা 2021 সালে এটা প্রণীত হয়েছে। এবং এই বিষয়টি আসলে আমি আরেকটু প্রিভিয়াসলি আমি কিছু কথা বলতে চাই যে আসলে আমাদের ই কমার্সে আজকে কিন্তু নতুন নয়, কিন্তু আমরা আজকে বা এই যে প্যান্ডামিকের কারণে এর জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই পেশাটি 1999 সালে বাংলাদেশে প্রথম ই কমার্স শুরু হয়। পৃথিবীর অন্যান্য দেশে অনেক আগে থেকেই এই কমার্স চলে আসছে। তো উন্নত দেশগুলোতে অ্যামাজন, ইবে রয়েছে। হ্যাঁ, সেটাই। তো আমাদের দেশে প্রতিষ্ঠিত ই-কমার্স আমাদের দেশে আসলে ই কমার্সের যে একদম ব্যাপক যে চাহিদা, সেটা হচ্ছে যে আমরা ঘরে বসে পণ্য কেনার কথা আমরা ভাবছি, বা প্যান্ডামিকের কারণে আমাদের টাকা এবং সময় সাশ্রয় করার জন্য বা মহামারীর জন্য আমরা ঘরে বসে আমাদের পণ্য পাওয়ার নিমিত্তে তখন এই যে দেশে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ব্যবসায়ী যারা আসলে এই ই কমার্সের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে বা ই প্ল্যাটফর্মের মাধ্যমে তার ব্যবসা করে আসছে। জি, কিন্তু এই ব্যবসাটি শুরু করার জন্য নিবন্ধনের প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চাচ্ছি যে আমি যদি আজকে একটি ই-কমার্স প্রতিষ্ঠান করতে চাই, আমাকে কোন দপ্তর থেকে নিবন্ধনের প্রয়োজন রয়েছে? আমাদের নিবন্ধিত যে এই কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে নিবন্ধন করা, আসলে কোম্পানি অ্যাক্টে কিন্তু ই-কমার্সের বিষয়টি নেই। জি, এখানে এরা কি ভ্যাট ট্যাক্স দিচ্ছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, বা এখানে বাংলাদেশে এরকম ই কমার্স যে পরিসংখ্যান, যে কত সংখ্যায় যে ই কমার্স আছে, ব্যবসা করছে, এই বিষয়ে কিন্তু আমাদের কাছে কোনো পরিসংখ্যান নাই। আমার মনে হয় যে ই কমার্সের যে সংগঠন ইকেবের কাছেও সেই পরিসংখ্যান, ওরা বলছে যে আমাদের 1600 আমাদের মেম্বার প্রতিষ্ঠান আমাদের আছে, কিন্তু তাদের কাছেও কিন্তু আসলে 1600 আসলে তো বাংলাদেশে 1600 মেম্বার প্রতিষ্ঠান না। আমি মনে করি যে এই কমার্সের মাধ্যমে লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, বিভিন্ন সংস্থা এরা ব্যবসা করছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে এদের নিবন্ধনের যে বিষয়টি, অবশ্যই যে কোনো ব্যবসা করতে গেলে আপনার স্ব প্রতিষ্ঠান থেকে আপনার নিবন্ধিত হতে হবে, একটা ট্রেড লাইসেন্স করতে হবে। যদি ওষুধ সাপ্লাই হয় তাহলে আপনার ওষুধ সাপ্লাইয়ের যে কি বলে প্রশাসন আছে, ওষুধ প্রশাসন থেকে অনুমতি বা অনুমোদন নিতে হবে। এটা যদি মৎস্য মানে যে পণ্য যে পণ্য হবে, সেই পণ্যের, যেমন আমরা বিস্ফোরক যে বিষয়গুলি আছে, আপনি যদি সিগারেট করতে চান বা এরকম কিছু করতে চান, তাহলে সেই বিস্ফোরক মন্ত্রণালয়, বিভিন্ন পার্টিকুলার প্রত্যেকটা মন্ত্রণালয় আছে যেখানে যে পণ্য যার সাথে কনসার্ন আছে সেই বিষয়ে সেই মন্ত্রণালয় থেকে পারমিশন নিতে হবে। কিন্তু আমরা আসলে সেই বিষয়ের তোয়াক্কা করছি না। এই যে নির্দেশিকাটি করা হয়েছে, এই নির্দেশিকায় কি বলা হয়েছে যে কিভাবে এই ব্যবসাগুলো পরিচালনা করতে হবে? হ্যাঁ, নির্দেশিকা আসলে হয় কি যে আপনি দেখেন, দুঃখজনক হলো সত্য, আমি বলতে চাচ্ছি 1999 সাল থেকে যেহেতু এই ই কমার্স চলে আসছে,
আর নিবন্ধনের যে বিষয়টি, নিবন্ধন বা নির্দেশিকা যে ডিজিটাল কমার্স যে নির্দেশিকা, এটা পাবলিশড হলো 21 সালে। 20 সালে এটা আসলো ডিজিটাল কমার্স পরিচালনা হিসাবে, নির্দেশিকা, জি। যেটা আসলো পরবর্তী সময় এটাকে আরও অ্যামেন্ডমেন্ট করে নির্দেশিকা হিসাবে, কমার্স পরিচালনা নির্দেশিকা হিসাবে আসলো 2021 সালে। তাহলে এই যে 22টি বছর পরে একটা ব্যবসা যেহেতু এতদিন মার্কেটে আছে, আসলে এরা কোনো নজরদারির কারা করেছে বা রেগুলেটরি বোর্ড এখানে কি করেছে, মানে এখানে আসলে এইটা একটা ব্যবসা কেন 21 বছরেও প্রাতিষ্ঠানিক রূপ পেল না বা পরিণত হতে পারলো না, এটা কিন্তু একটা প্রশ্ন করাই যায় যে আসলে এটা একটা বিষয়। আমি বিশেষ করে জানতে চাচ্ছিলাম যে এই নির্দেশিকায় কি আছে? পণ্য ডেলিভারি করার ক্ষেত্রে বা ই কমার্স প্রতিষ্ঠানগুলো টাকা গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নিতে পারবে কিনা, এই বিষয়গুলি নিয়ে সুনির্দিষ্টভাবে কি বলা হয়েছে? গ্রাহকদের কাছে এখন নির্দেশিকায় বলা আছে যে এই যে যারা পণ্য সাপ্লাই প্রতিষ্ঠান আছে বা যারা ই কমার্স যারা ব্যবসা করছেন, তারা গ্রাহকদের কাছ থেকে অগ্রিম কোনো টাকা পয়সা নিতে পারবেন না। ওনারা টাকা পণ্য হাতে পাওয়ার পরে, যে নতুন নির্দেশিকা এভাবে বলা আছে যে পণ্য হাতে পাওয়ার পরে তারপরে পেমেন্টটা তারা করবেন। এবং এরকম বলা আছে যে আপনি যদি ঢাকার মধ্যে হয়, শহরের মধ্যে হয়, তাহলে 5 দিনের মধ্যেই পণ্য আপনাকে সাপ্লাই করতে হবে, পণ্য গ্রাহকের হাতে পৌঁছাইতে হবে। আর যদি ঢাকার বাইরে হয় তাহলে 10 দিনের কথা বলা আছে, আপনার 10 ডেজের মধ্যে গ্রাহক তার পণ্য পাবে। তো সেই বিষয়গুলি মাথায় রেখেই নির্দেশিকা হয়েছে, যেন আসলে এই ই কমার্স ব্যবসার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ই কমার্সের ব্যবসার যে প্রবৃদ্ধি, গ্রাহকদের সেবা দেওয়া এবং গ্রাহকদের সেবা উত্তর, যে আপনার গ্রাহকের যে মনিটরিং করা, সমস্ত বিষয়গুলি গ্রাহকের সুবিধার জন্যই। এবং এখানে গ্রাহক, মার্চেন্ট এবং যারা ব্যবসা করছেন, তিনজনের সুবিধাকে মাথায় রেখেই কিন্তু এই নির্দেশিকা, ই কমার্স পরিচালনা নির্দেশিকা প্রণীত হয়েছে। আপনি জানেন যে প্রত্যেকটা আইন, পৃথিবীর যত আইন আছে সমস্ত আইন কিন্তু মানুষের কল্যাণেই প্রণীত হয়, কিন্তু এই কল্যাণটা যদি হয় অনেক বছর পরে, তো সেই জায়গাটাই আমাদের মানে একটা প্রশ্ন আমি করতে চাচ্ছি যে আজকে যে আইনটি হয়েছে অত্যন্ত ভালো একটি আইন। এই আইনের ফলে নতুন করে আর কোনো ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে না এবং সুফল পাবে। জি, বাংলাদেশ ব্যাংকও সম্প্রতি একটি নির্দেশনা দিয়েছেন যে যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়, এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের দিয়ে প্রদত্ত টাকাটি কখন মার্চেন্ট এটা রিসিভ করবে, এই বিষয়ে একটি নির্দেশিকা রয়েছে। আসলে বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে, এটা গেটওয়ের কথা বলছেন ওনারা, যে আসলে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকাটা আপনাকে আমি পাঠিয়ে দিলাম, আপনার পণ্যের অনুকূলে আমি টাকাটা পাঠিয়ে দিলাম, কিন্তু আপনি পরবর্তী সময় কি করলেন, সেই পণ্যটা আমাকে দিলেন না, পণ্যটা আমি পেতে আমার অনেক সময় লেগে গেল। এতে হয় কি যে আমি যে ভোক্তা বা আমি যে গ্রাহক, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। সে কারণে বাংলাদেশ ব্যাংক বলছে যে না, একটা মাধ্যমে টাকাটা জমা থাকবে সিকিউরিটি হিসাবে। এই জন্য বাংলাদেশ ব্যাংক বলছে যে একটা গেটওয়ের মাধ্যমে টাকাটা, যখন টাকাটা একজন ক্রেতা যখন ওকে বলবে এবং মেসেজ দিয়ে বলবে যে হ্যাঁ আমি প্রাপ্ত ডেলিভারি পেয়েছেন, তখন ই কমার্স প্রতিষ্ঠানের কাছে টাকাটি, তখন ওই গেটওয়ের মাধ্যমে টাকাটা ওখানে চলে যাবে। এটা নির্দেশিকার মধ্যে আছে। আপনি শুরুতে যেটা বলছেন যে ই ক্যাবের কথা, যে ই ক্যাবের সদস্য সংখ্যা 1600 বর্তমানে, কিন্তু আমরা কিন্তু দেখছি যে শুধু ই কমার্স বলতে কিন্তু একটি ওয়েবসাইট থাকতে হবে, এটি কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। যে কেউ, আমরা আজকাল দেখছি যে ফেসবুক বা টুইটার বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব একটি পেজ খুলে তারা ব্যবসা শুরু করে দিচ্ছে। যারা ক্রেতা এখানে রয়েছেন, তাদের প্রতারিত হওয়ার সংখ্যাটা কিন্তু দিনে দিনে বেড়েই চলছে। এবং যারা প্রতারিত হচ্ছে তাদেরকে কি আমরা আইনের দৃষ্টি থেকে কোন প্রক্রিয়ায় তারা অভিযোগ জানাবে, এই বিষয়ে আইনে কি বলা হয়েছে? ধন্যবাদ। যে আসলে আমাদের আইনের তো আসলে রেমেডি পাওয়ার যথেষ্ট সুযোগ আছে। তো আমরা আসলে অনেকেই জানি না বলেই আজকে আমরা সেই সুযোগগুলি অ্যাভিল করতে পারছি না। প্রথমত আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে একজন ক্রেতা যখন কি বলে প্রতারিত হয় বা তার টাকার অনুকূলে যে পণ্যটা পায় না, তখন তাকে আমাদের যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আছে 2009, সেই আইনেই কিন্তু আপনার সেকশন 76 সাবসেকশন 1-এ এই কথাটা বলা আছে। সে ভোক্তা ইচ্ছা করলে তিনি আমাদের বাংলাদেশে আমাদের যে মহাপরিচালক আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মহাপরিচালকের বরাবরে এখানে একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করে ওনার নাম, ঠিকানা, অ্যাড্রেস এগুলি লিপিবদ্ধ করে, তারপরে ওনার ইমেইল, এবং আপনার একটা জিনিস লাগবে যে আপনি যে পণ্যটা কিনতে চাচ্ছেন সেই পণ্যের যে দাম কত,
এই পণ্যের কি নাম, এবং যে উনি আপনাকে কি দামে পণ্যটা দিতে চাচ্ছেন, ডেলিভারি কতদিন পরে দিবেন, সমস্ত বিষয়গুলি তথ্যগুলি একটা স্ক্রিনশট দিবেন। দিয়ে স্ক্রিনশটের আপনার একটা কপি, পাশাপাশি আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, আপনার এনআইডি নাম্বার দিয়ে আপনি ওখানে একটা দরখাস্ত করলে তারপরে ওনারা কি করবেন, ওই যে প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তার ওনারা অভিযোগ আকারে এনে ওনারা ওখানে ওনাদেরকে নোটিশ করবেন। নোটিশের প্রেক্ষিতে যেটা হবে, তাৎক্ষণিকভাবে ওনাদেরকে সেই আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনই বলা আছে যে 25% টাকা ওনাদের কাছ থেকে অগ্রিম আদায় করে তাৎক্ষণিকভাবে এই ভোক্তাকে দেওয়া হবে। কিন্তু আমরা না জানার কারণে, আমরা আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিষয়ে আমরা সচেতন না হওয়ার কারণে আমরা সেই দিকটাই যাই না। আপনি দেখবেন যে শুধু ঢাকাতে না, সারা বাংলাদেশে বিভাগীয় শহরগুলিতে কিন্তু এই ভোক্তা, যেখানে ওখানে উপপরিচালক আছে, উপপরিচালকের ডেপুটি ডিরেক্টরের কাছে আপনি এরকম সেম অভিযোগ আপনি করতে পারবেন। এই অভিযোগটি করলে কতদিনের মধ্যে নিষ্পত্তি করা হচ্ছে? অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে আপনার তাৎক্ষণিকভাবেই, মানে দুই পক্ষকে শুনে তখন ওই আপনার ওই অধিদপ্তর যে কোনো অর্ডার করতে পারে যদি সত্য প্রমাণিত হয়। আসলে যে কোনো বিষয় হচ্ছে যে আপনাকে শ্যাল হ্যাভ টু প্রুভ সাম ডকুমেন্টারি সাবমিশন বিফোর দ্য মানে অধিদপ্তর। ওখানে আপনাকে এই কিছু ডকুমেন্টস দিয়ে, এই কাগজপত্র দিয়ে যে আসলে আপনি টাকাটা দিয়েছেন, কী লেভেলে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কী মাধ্যমে দিয়েছেন, সেই বিষয়গুলি যদি আপনি স্পষ্টভাবে বলতে পারেন বা আপনার ডকুমেন্টারি সাবমিশন থাকে, তাহলে নিশ্চয়ই আপনি প্রতিকার পাওয়ার সুযোগ হয়েছে আপনি পাবেন। এবং 25% টাকা এই প্রতিষ্ঠান থেকে আদায় করে তাৎক্ষণিক আপনাকে দেওয়া হবে। এই রেমেডি আপনি পাচ্ছেন তাৎক্ষণিকভাবে। পরবর্তী সময়ে যদি আপনি এটা প্রমাণ করতে পারেন, দুই পক্ষের শুনানি অন্তে যদি অধিদপ্তর যে মহাপরিচালক উনি যদি সন্তুষ্ট হন, বা উনি নিজেও শুনতে পারেন বা ওনার ক্ষমতাপ্রাপ্ত অন্য কেউ শুনতে পারেন, হলে তখন আপনার সমুদয় টাকা আপনাকে আদায় করে দিতে পারবে। বিতর্কিত একটি ই-কমার্স প্রতিষ্ঠান হচ্ছে ই-অরেঞ্জ। সম্প্রতি আমরা দেখেছি যে অনেক ক্রেতারা তারা ই-অরেঞ্জ থেকে পণ্য অর্ডার করেছিলেন, কিন্তু তারা পণ্যটি তো ডেলিভারি পাননি, এবং কি তারা যে টাকাটা পরিশোধ করেছিলেন পণ্যটি ক্রয়ের জন্য, সেই টাকাটাও তারা ফেরত পাচ্ছেন না। ইতিমধ্যে যারা ভুক্তভোগী তারা প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় মানববন্ধন করছে, এবং তারা এক্ষেত্রে সরকারের সহযোগিতা চাচ্ছে। বিশেষ করে যারা প্রতারিত হয়েছেন ই-অরেঞ্জের মাধ্যমে, তাদের এখন কি করণীয় বলে আপনি আইনজ্ঞ হিসেবে কি মনে করছেন? আমি বলবো যে প্রত্যেকটা সেক্টর চলার জন্য কনসার্ন ডিপার্টমেন্ট আছে। আপনি কোন ব্যবসা কীভাবে চলবে, যেমন সমস্ত ব্যবসায়ী কিন্তু আসলে কমার্স মিনিস্ট্রির আন্ডারে এই সমস্ত বিষয়গুলি। আর যেহেতু আপনার এখানে ইনভলভ আছে আপনার আইসিটি মন্ত্রণালয়, যেহেতু এটা ডিভাইসের মাধ্যমে হচ্ছে, ডিভাইস ভার্চুয়ালি কেনা বেচা হচ্ছে, ক্রেতা বিক্রেতাকে দেখছে না, বিক্রেতা ক্রেতাকে দেখছে না, শুধু মানি ট্রান্সফার। একটি কথা যে আসছে যে সারা পৃথিবী একসময় হয়ে যাবে ক্যাশলেস, যে মানি ট্রান্সফার যে বিষয়টা ডিজিটাল ওয়েতে। তো এটা আপনি এই যে ক্রেতা আজকে যে প্রতারিত হয়ে আজকে যে এই অবস্থায় মিছিল পর্যন্ত করছে, এদের টাকা পাওয়ার জন্য বা পণ্য পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা যে আবেদন দ্বারস্থ হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। কেন দুঃখজনক বলবো, যে আসলে যে আমরা শুধু এটা না, আজকে MLM দেখেন, যত ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তারপরে দেখেন আপনার ডেস্টিনি ছিল, তারপরে যুবক ছিল, এগুলি কিন্তু কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করার পরে যখন ক্রেতারা যখন কি বলে প্রতারিত হলো, তখনই এই পেশাটা আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে যে একটা সেক্টর যখন ফল্ট করে তখনই আমরা এটাকে রেগুলেট করার চেষ্টা করি। এর আগে কিন্তু আমরা আমাদের ঘুমিয়ে থাকি। আমরা ঘুমটা কখন ভাঙে, যখন আমাদের সাধারণ মানুষ, সাধারণ জনগণ প্রতারিত হয়, তখন আমরা তাৎক্ষণিকভাবে এসে আমরা এটা রেমেডি দেওয়ার চেষ্টা করি। এখন এরা কী করছে, যে এখন দেখেন এরা যেটা হচ্ছে যে আমরা দেখলাম যে ইভেলি একটা সংস্থা, এরা অত্যন্ত সরকার প্রকাশ্যে, এরা বিভিন্ন সরকারি মাধ্যমে, বেসরকারি মাধ্যমে, ইলেকট্রনিক প্রিন্টের মাধ্যমে এরা এত ইমপ্র্যাকটিক্যাল এবং এত লোভনীয় অফার দিয়ে মার্কেটিং করেছে। হ্যাঁ, যে এটা যেমন আপনি ধরেন কীভাবে সম্ভব যে আপনি একটা হুন্ডা, আপনি দাম আছে 2 লক্ষ টাকা, আপনি বলছেন যে আপনি 1 লক্ষ টাকা জমা দেওয়ার পরে এই হুন্ডা আপনি পেয়ে যাবেন না 1 লাখ টাকা ক্যাশব্যাক। তার মানে আপনার টাকা দিতে হচ্ছে না। 1 লক্ষ টাকা আপনি জমা করলেন, আপনার 3 মাস হয়তো সময় নিল, 3 মাস পরে আবার কি করলো, 1 লক্ষ টাকা আপনাকে ব্যাক করছে, আপনি হুন্ডাও পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি দেখেছি প্রাথমিক পর্যায়ে আমাদের কিছু যুবক এরকম পেয়েছে।
টাকা নিলেও দেখা আপনি টাকা 10,000 লোকের কাছে, 20,000 লোকের কাছে এরকম টাকা নিল, 1 লক্ষ লোকের কাছে টাকা নিল, আপনার মাল সাপ্লাই করে হোন্ডা দিল 50 জনকে, আবার 50 জনের কাছ থেকে নিল, আবার এরকম দিল, আবার নিল 1,000 কাছে টাকা নিল, আবার দিল 20 জনকে। টাকা ওরা এভাবে দিয়ে দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করছে। এগুলো কিন্তু আপনার আমার প্রশাসনের চোখের সামনেই করছে। তা আসলে রেগুলারিটি বোর্ড যদি আমাদের থাকতো, আমাদের আজকে দেখেন যে মামলা হয়েছে, আমরা দেখলাম যে ইভিলির যে চেয়ারম্যান এবং সিইও ওনারা গ্রেপ্তার হয়েছেন, মামলা হয়েছে। আমি আসলে ভাই আজকে আপনার এই মাধ্যমে আমি বলতে চাই, আমার যে জনবান্ধব সরকার, উনি বলতে চাই, এই কারণেই বলতে চাই যে এই মামলা দিয়ে তদন্ত করে, আজকে অনেক তদন্ত হচ্ছে, তদন্ত করে আসলে কোনো বেনিফিট হবে না। আমার কথা হচ্ছে যে এই ভোক্তাদের মামলা করে জেলে রাখলেন, আজকে ডেস্টিনিকে জেলে রাখলেন, এই আমিন সাহেবকে জেলে রাখলেন, ওদের জেলে রাখলেন, গ্রাহকদের সুবিধাটা কোথায় হলো? আমি এদের জল জরিমানা চাই না, এদের কাছে এখনো যে অর্থ আছে, যদিও ইভেলি অনেক দেউলিয়া হয়ে গেছে, ইভেলি শুধু গ্রাহককে প্রতারিত করেনি, মার্চেন্টদেরকেও প্রতারিত করেছে। ইভ্যালির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক এর আগেই কিন্তু একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়ে কিন্তু সতর্ক করেছিলেন বাণিজ্য মন্ত্রণালয়কে যে তাদের নেট অ্যাসেট কিন্তু অনেক কম তাদের দেনা থেকে করেছিলেন, এবং গ্রাহকরাও কিন্তু এই বাংলাদেশে, এবং তখন কিন্তু সাথে সাথে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে সেটা আপনি সুন্দর একটা অতীব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে আমি সেটা বলছি যে ইভেলিকে বাংলাদেশ ব্যাংক যখন দেখলো যে আসলে এরা দেনার পরিমাণ বেশি, এদের রিজার্ভ কম, তখন ইভেলিকে তারা একটা নোটিশ দিয়েছিল এবং এদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল বাংলাদেশ ব্যাংক। তখন গ্রাহকরাও কিন্তু ইভেলিতে ইনভেস্টমেন্ট কমিয়ে দিয়েছিল, যেহেতু বাংলাদেশ ব্যাংক ইনভলভ হয়ে বলছে যে এদের রিজার্ভ নেই, তাহলে তারা কোত্থেকে দিবে? পরবর্তী সময় ইভিলি যেভাবেই হোক বাংলাদেশ ব্যাংকের তদন্তে কিন্তু ইভিলিকে আবার অবমুক্ত করেছে, এবং ইভিলির যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেটাকে অবমুক্ত করে দিয়েছে। সেখানে অবমুক্ত করার প্রেক্ষিতেই কিন্তু পরবর্তী সময় সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা, সাধারণ গ্রাহক কিন্তু এই ইভিলিতে ইনভেস্ট করার জন্য আস্থার জায়গাটা ফিরে পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এবং যত সময় গড়িয়েছে তাদের দেনা কিন্তু আরো বেড়েছে দিনে দিনে। হ্যাঁ, দিনে দিনে দেনা বেড়েছে। এখন এই যে ইভিলির চেয়ারম্যান এবং সিইওকে যদি আপনি জেলে রাখেন, এতে সাধারণ গ্রাহকদের কোনো বেনিফিট হচ্ছে না। তারা যেহেতু প্রতারিত হয়েছে, এক্ষেত্রে দেওয়ানি আইনে কি কোনো প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে? আপনি নিশ্চয়ই আপনি দেওয়ানি আইনে আপনি মামলা করতে পারবেন, আপনি চুক্তি আইনে আপনি মামলা করতে পারেন, আপনি ক্ষতিপূরণ মামলা করতে পারেন, 420 ধারায় আপনি মামলা করতে পারেন, আপনি বিভিন্ন মাধ্যমে আপনি ভোক্তা অধিকার আইনে মামলা করতে পারেন, আপনি সরাসরি আপনি ই কমার্সের মাধ্যমে, ই কমার্স যে আমাদের ডিজিটাল যে নির্দেশিকা হয়েছে, পণ্য ক্রয় বিক্রয়ের যদি আপনি ভোক্তাদের পণ্য সরবরাহ না করেন, আপনি ওখানেও আপনি কমার্স মিনিস্ট্রিতেও আপনি অভিযোগ করতে পারেন। জি, আমাদের দণ্ডবিধির থেকে ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে এখন বর্তমানে, যদি ডিজিটাল মাধ্যমে কোনো প্রতারণা করা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু তাদের বিরুদ্ধে আরো আগেই ব্যবস্থা নেওয়া যেত বলে আপনি কি মনে করেন? আসলে হয় কি যে ডিজিটাল নিরাপত্তা আইনে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যে কোনো প্রতারণা কিন্তু এই আইনের অধীনে একটি অপরাধ। যেহেতু ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বা যে ডিজিটাল প্ল্যাটফর্মটা ব্যবহার করে, ওয়েবসাইট বলে, এরা কি করে, এই যারা এই ব্যবসাটা করে, অনেক সময় হয় কি যে এরা দরা ছোঁয়ার বাইরে, এরা ইনকাম ট্যাক্স জানে, ট্রেড লাইসেন্স নাই, এদের কোথাও কোনো নিবন্ধন নাই, তারা একটা ফেসবুকে একটা পেজ খুলে অথবা ফেসবুকের মাধ্যমে অ্যাড দেয় বিভিন্ন রকম, যে মূল্য ফ্রি, তারপরে আপনার বলে যে সাপ্লাই ফ্রি, হ্যাঁ, যে আপনি একদম বাসায় যে দিয়ে আসবে, ও সব কিছু ফ্রি করে দেয়, তো গ্রাহকরা উদ্বুদ্ধ হয়। তো আসলে যদি ওইগুলি তো মনিটরিং করার মতো সুযোগ আছে আমাদের, তো ডিজিটাল নিরাপত্তা যে আইন হয়েছে সেই আইনেও আমরা যেতে পারি, যদি আমরা সেইভাবে ডিজিটাল ভাবে যদি আমরা যদি এগুলো যদি কোম্পানি হিসেবে নিবন্ধিত থাকে, সেক্ষেত্রে কোম্পানি আইনেও সুযোগ রয়েছে, তবে পারি, যদি নিবন্ধন থাকে। বাংলাদেশ ব্যাংক বলেন, দুদক বলেন, এবং আমাদের রেগুলেটরি বোর্ড বলেন, মিনিস্ট্রি অফ কমার্স বলেন, অথবা ইকেপ বলেন, এই যে আপনি ই কমার্সের যে সংগঠন ইকেপ, তাদের কাছেও কিন্তু এই সঠিক পরিসংখ্যানটি নেই। আমি সর্বশেষ আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাচ্ছি, যে ইভ্যালি সিইওকে গ্রেফতার করা হয়েছে, তখন একটি গ্রাহকদের কাছ থেকে একটি দাবি উঠেছে যে ইভ্যালি ব্যবসাটি যাতে কন্টিনিউ করে যে কোনো ভাবে হোক, এক্ষেত্রে কি বাণিজ্য মন্ত্রণালয় বা সরকার কি এই ব্যবসাটির দায়িত্ব নেবার সুযোগ রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই সুযোগ আছে। আপনার যে ইভ্যালি বলেন, যে প্রতিষ্ঠানই বলে, একটা প্রতিষ্ঠান তো আসলে এদের তো কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা, আপনি দেখবেন যে ইভ্যালি 15,000 কোটি টাকা আপনি ওনাদের ব্যাংক থেকে সরিয়ে ফেলেছে। আপনি জানেন, যদি আপনার একটা অ্যামাউন্ট আছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্ট যদি আপনি ব্যাংক থেকে সরাইতে চান, তাহলে কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করতে হয় আইন অনুযায়ী, কিন্তু এরা কোটি কোটি টাকা
এরা কিন্তু ওখান থেকে মানে তুলে নিয়ে এরা অন্যত্র পাচার করেছে বা সরিয়ে দিয়েছে। তো বিভিন্ন নামে বেনামে তারা টাকা রেখেছে। এই যে ব্যাংক থেকে এত টাকা তুলে নিয়ে গেল, এই দায় কার? কেন? আমরা তো ব্যক্তিগতভাবে জানি যে আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যদি 15,000 টাকা তুলি, আমাকে ফোন করা হয় বা আপনাকে ফোন করে যে হ্যাঁ। তো আসলে এই হাজার হাজার কোটি টাকা অ্যাকাউন্ট থেকে এক ইভেলির এক গ্রাহক বলছিল যে যে আমি দুঃখিত, যে আমি দেখবেন যে একজন অরেঞ্জের একজন কর্ণধার, সে একজন আপনি থানার একজন ওসি ছিলেন। হ্যাঁ, তো সেই ব্যক্তি এখন ইন্ডিয়াতে সে গ্রেপ্তার হয়ে সে নেপালে পালিয়ে যাচ্ছিলেন, গ্রেপ্তারে ওখানে আছেন, কিন্তু ওনাকেও আনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। কিন্তু আসলো, তদন্ত হলো, এতে করে আমাদের গ্রাহকদের কোনো সুবিধা হয়, মানি রিকভারিটা হলো না। আর ইবেলির এই যে টাকাটা যখন আপনি যে নগদের মাধ্যমে টাকাটা তারা বিভিন্ন ই কমার্সকে তারা প্রদান করতো, নগদ ছিল এদের মাধ্যম, যে নগদকে বলা হতো ডিজিটাল লেনদেন এবং সরকারি লেনদেন। তো সেই নগদের মাধ্যমে যখন টাকাটা তারা পাঠাইলো, তখন কিন্তু নগদ টাকাটা রিসিভ করলো। যখন তারা রিফান্ড আসতে চাইলো, তখন কি করলো, এই নগদের গ্রাহকদের সমস্ত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিল। এই যে কত বড় অন্যায়! ফ্রিজ করে দিল, কি অভিযোগটা কি? যে অস্বাভাবিক লেনদেন। নেওয়ার সময় কিন্তু অস্বাভাবিক লেনদেন তারা বললো না, তারা লক্ষ লক্ষ টাকা নগদ গ্রাহকদের গ্রহণ করলো, গ্রহণ করে ই কমার্সকে তারা দিল। পরবর্তী সময় যখন এই টাকাটা যখন রিফান্ড করবে, তখন তাদের এই যে অ্যাকাউন্টটা, নগদের অ্যাকাউন্ট তারা ফ্রিজ করলো। আমরা পরবর্তী সময় পরদিনই দেখলাম যে প্রথম আলো পত্রিকায় আসলো যে এটা কোনো সরকারের কোনো সংগঠন না, এদের কোনো দায় নাই। এমনিভাবে মানে আপনার একজনের আরেকজনের চাপাবেন, যদি দায়ী না থাকে, তাহলে পোস্ট অফিসের লোগো ব্যবহার করে নগদ কিভাবে এখানে এই যে বিভিন্ন প্রচারণা। এবং আমাদের একজন সরকারি এমপি আমার মহোদয়, হ্যাঁ, যিনি মাশরাফি, অত্যন্ত জনপ্রিয় একজন আমাদের ফুটবলার, উনি এটার অ্যাম্বাসেডর হন, উনি অ্যাড দেন, এবং আমাদের যদি এতে জনগণ আরো বেশি আস্থা জায়গাটা ফিরে পায়। জি, অ্যাডভোকেট জামাল উদ্দিন খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ, এবং নেপথ্যে যে কলাকৌশলী আছেন সবাইকে আমার ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী সপ্তাহে আইনের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।